এই ভিডিওটি দেখে যে আপনারা রিডিং এ অনেক বস হয়ে যাবেন সেই দাবিটা আমি করব না, বাট এটা বলে আমি আপনাদের আত্মস্থ করতে পারি। এই ভিডিওটি দেখার পর আপনারা আসলে বুঝে যাবেন রিডিং এ আপনাদের প্রবলেমটা কোথায় আর কতটুকু এফোর্ট দিলে আমরা আমাদের রিডিং এর ল্যাকিংস গুলো কভার করতে পারবো। আসসালামু আলাইকুম, এফর্টলেস আইএলটিএস এর নতুন একটি রিডিং ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমি আইএলটিএস রিডিং এর গ্যাপ ফিল কোশ্চেন টাইপ নিয়ে কথা বলবো। আজকের ভিডিওর জন্য আমি পার্টিকুলার এই কোয়েশ্চেনটি রেখেছি। এটি হচ্ছে আইএলটিএস ক্যামব্রিজ 16 টেস্ট 1 প্যাসেজ 2 এর একটি কোয়েশ্চেন টাইপ। এই ধরনের প্রশ্নকে আমরা বলে থাকি সামারি কমপ্লিশনস, কারণ এখানে সামারি আকারে প্রশ্নগুলো থাকে। এই প্রশ্নগুলো অনেকের কাছে অনেক ডিফিকাল্ট হয়, তো চলুন দেখে নেওয়া যাক এই ধরনের কঠিন কঠিন প্রশ্ন আমরা কিভাবে খুব সহজেই সলভ করতে পারি আর আমাদের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত আর কোন কোন স্পেসিফিক স্ট্র্যাটেজি ইউজ করে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারি। তো যে কোনো ধরনের আইএলটিএস এর গ্যাপ ফিল কোশ্চেন সলভ করার জন্য আমাদের এই চারটা স্ট্র্যাটেজি এনাফ। এই চারটা স্ট্র্যাটেজি যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে যে কোনো ধরনের গ্যাপ ফিল টাইপ কোশ্চেন আমরা সহজেই সলভ করতে পারবো। এই চারটা স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কিভাবে প্রশ্ন সলভ করতে পারি চলুন সেটা স্টেপ বাই স্টেপ দেখি। তো আমি এখানে প্রথমে দিয়েছি 1 নম্বরে ফলো দ্য ইনস্ট্রাকশন। আমাদের প্রথম কাজ যে কোনো ধরনের গ্যাপ ফিল কোশ্চেন টাইপের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ফলো দ্য ইনস্ট্রাকশন। এটা হতে পারে লিসনিং এর গ্যাপ ফিল, এটা হতে পারে রিডিং গ্যাপ ফিল। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা ফলো করব। সো ইনস্ট্রাকশনটা কি আমরা চলুন দেখে নিই। এখানে দেয়া আছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি। প্রত্যেকটা গ্যাপ ফিল কোশ্চেনের আগে এভাবে বলে দেবে আপনার কয় শব্দের ভিতরে অ্যান্সারগুলো করতে হবে। এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস লিখতে পারতো, এখানে নো মোর দেন 3 ওয়ার্ডস লিখতে পারতো। সো নর্মালি 3 ধরনের প্রশ্ন থাকে, 1 শব্দের ভিতরে, 2 শব্দের ভিতরে, 3 শব্দের ভিতরে। তার সাথে আবার সংখ্যাও মাঝে মাঝে অ্যাড করে দেয়। তো আমরা প্রথমে দেখে নেব ইনস্ট্রাকশনটা, আমাদের এই অ্যান্সারগুলো যে আমরা করব এটা কত শব্দের ভিতরে আমাদের করতে হবে। কারণ এখানে যদি কোনোভাবে লেখা থাকে নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে আপনার অ্যান্সার করতে হবে 2 শব্দ বা তার কম। আর আপনি যদি অ্যান্সার করে ফেলেন 1 ওয়ার্ডের ভিতরে তাহলেই আপনাদের অ্যান্সারগুলো সব ভুল হয়ে যাবে। তাই এটা খুব কেয়ারফুল, সবসময় আমরা ইনস্ট্রাকশনটা ফলো করব। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সিলেক্ট কিওয়ার্ডস। আমাদের কিওয়ার্ডসটা সিলেক্ট করা খুব গুরুত্বপূর্ণ কাজ। এখন কিওয়ার্ড জিনিসগুলো কি, আমরা কোন কোন জিনিস কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তো আমি এখানে লিখে রেখেছি প্রপার নাউন। প্রপার নাউনের সংজ্ঞা কি এটা আমি বলতে চাই না, বাট একটা প্যাসেজের মধ্যে বা একটা সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ডগুলো ক্যাপিটাল ওয়ার্ডে শুরু হয়, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, এখানে ইজিপশিয়ান এই কথাটি ক্যাপিটাল ওয়ার্ডে সেন্টেন্সের মাঝে লেখা থাকে। যেমন এখানে চাইনিজ, মায়ান এই শব্দগুলো ক্যাপিটাল ওয়ার্ডে দেওয়া আছে। এগুলো সেন্টেন্সের প্রথম শব্দ হওয়া না সত্ত্বেও এইগুলো ক্যাপিটাল ওয়ার্ডে দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। আর এই প্রপার নাউনগুলো আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি একটা প্যাসেজ থেকে। তাই আমাদের ইন্টেনশন থাকবে প্রপার নাউন খোঁজা। দ্বিতীয়টি হচ্ছে নাম্বার টাইপ। যে কোনো ধরনের নাম্বার টাইপ আমরা খোঁজার চেষ্টা করব, যেমন কোনো সাল হতে পারে, কোনো বয়স হতে পারে, কোনো দিন হতে পারে, কোনো ডেট হতে পারে, বা কোনো টাকা অ্যামাউন্ট হতে পারে। সো নাম্বার রিলেটেড কিওয়ার্ড আমরা খুঁজবো। তারপর ইনভার্টেড কমা। একটা শব্দ যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে এভাবে, সেই শব্দগুলো আমরা সহজে খুঁজে পাই। সো ওই ওয়ার্ডগুলো আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তারপর ডেট, যে কোনো ধরনের ডেট আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, যেমন কোনো সাল বা কোনো নির্দিষ্ট ডেট অন 14th ফেব্রুয়ারি এভাবে। তারপর সায়েন্টিফিক ওয়ার্ড, যে কোনো ধরনের সায়েন্টিফিক ওয়ার্ড আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, কারণ সায়েন্টিফিক ওয়ার্ডগুলোর ইউজুয়ালি কোনো সিনোনিমস হয় না। এই ওয়ার্ডগুলো প্যাসেজের মধ্যে প্যারাফ্রেজ করে না বা এই সিনোনিমগুলো ইউজ করে না। তো আমরা সায়েন্টিফিক ওয়ার্ডগুলো কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তবে আমাদের একটা প্রবলেম হচ্ছে ভাই, আমরা তো কিওয়ার্ডের স্পেসিফিক ওয়ার্ডটাই খুঁজে পাই না, কারণ কিছু কিছু গ্যাপ ফিলে কিওয়ার্ড জিনিসটাই থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? কিওয়ার্ড অবশ্যই অ্যাটলিস্ট একটা হলেও থাকবে। তাও আমরা যদি স্পেসিফিকলি কিওয়ার্ড না পাই, তখন আমরা একটা সেন্টেন্সের ওভারঅল মিনিংটা নিয়ে সেটা ধরে খোঁজার চেষ্টা করব। এখন আমি প্রথম কাজ আমাদের ইনস্ট্রাকশন এটা দেখে ফেলেছি, আমাদের অ্যান্সারগুলো 1 শব্দের ভিতরে হবে। দ্বিতীয় কাজ আমি কিওয়ার্ড নিব। তো এই সম্পূর্ণ শূন্যস্থান থেকে আমি কিওয়ার্ড হিসেবে কি নিতে পারি? যদি আমি এভাবে প্রপার নাউন দেখি, এখানে ইজিপশিয়ান আছে,
এটা আমি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এখানে দেওয়া আছে স্টেপ পিরামিড, এটাও নিতে পারি। আমরা প্যাসেজ থেকেও নিতে পারি দ্য স্টেপ পিরামিড অফ জোসার। তারপর আর কি কোনো তেমন ভাবে কিওয়ার্ড আছে? এখানে আমরা কমপ্লেক্স এই শব্দটাকেও নিতে পারি, এই শব্দটা হয়তো আমরা পেয়ে যাব। তো আমাদের উদ্দেশ্য থাকবে আমরা প্যাসেজে গিয়ে খুঁজবো যে সেন্টেন্সের ভিতরে স্টেপ পিরামিড এবং ইজিপশিয়ান এই রিলেটেড কথা আছে, আর তার পাশাপাশি টু বি অ্যাজ বিগ অ্যাজ ইজিপশিয়ান ড্যাশ এই রিলেটেড কথা, কম্পারিজন অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান এই রিলেটেড কথা পাবো। অ্যাট দ্য সেম টাইম কমপ্লেক্স এই শব্দটা পাবো, সেই সেন্টেন্সে আমরা চলে যাব। সো আমরা একসাথে দুইটা কাজ করব, স্কিমিং প্লাস স্ক্যানিং। স্কিমিং হচ্ছে একটা রিডিং বা একটা প্যাসেজ দ্রুত পড়ে যাওয়া, আর স্ক্যানিং হচ্ছে স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড খোঁজা, সবকিছু না পড়ে। যেহেতু এখানে আমাদের কোনো স্ট্রং কিওয়ার্ড আমরা খুঁজে পাচ্ছি না, তো আমরা দুইটা কাজ একসাথে করব। চলুন আমরা প্যাসেজ চলে যাই। আমরা যদি একটু প্রথম থেকে পড়ি, এখানে ইজিপশিয়ান কথাটা আছে। আমরা এখন খুঁজবো স্টেপ পিরামিড, এটার সাথে স্টেপ পিরামিড রিলেটেড কোনো কথা আছে কিনা। এখানে জাস্ট পিরামিড আছে, বাট অ্যাজ বিগ, যেমন যেটার মতো অ্যাজ বিগ অ্যাজ ইজিপশিয়ান অফ দ্য পাস্ট এই রিলেটেড কোনো কথা আছে কিনা আমরা খুঁজবো। সো এই ধরনের প্রশ্নগুলোর জন্য আমাদের ভোকাবুলারিগুলোর উপর ভালো এমফাসাইজ করতে হবে, কারণ আইএলটিএস হচ্ছে অল অ্যাবাউট ভোকাবুলারি। আপনারা যত ভোকেব জানবেন এটা আপনার জন্য তত হেল্পফুল হবে যে কোনো ধরনের প্রশ্ন সলভ করার জন্য। তো আমরা আরেকটু স্কিম করি দ্রুত। পিরামিড, আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা অ্যান্সার আগে খুঁজে বের করা বা একটা কিওয়ার্ড দিয়ে ওই জায়গায় যাওয়া। কারণ আমরা যদি একটা ওয়ার্ড পেয়ে যাই বা স্পেসিফিক এই লাইনটা যদি আমরা পেয়ে যাই বা যে কোনো একটা লাইন পেয়ে যাই, তাহলে আমরা জানি এই ধরনের শূন্যস্থান অর্ডার মেনটেন করে। যেমন প্যাসেজের মধ্যে 21-এর অ্যান্সার সবার আগে থাকবে, তারপর 22-এর অ্যান্সার, তারপর 23-এর অ্যান্সার, তারপর 24-এর অ্যান্সার। তাই আমাদের টার্গেট থাকবে এই সবগুলো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার খুঁজে বের করা, তারপর সিরিয়াল মেনটেন করে আমরা অ্যান্সারগুলো দিব। যদি আমরা 22-এর অ্যান্সার পাই, আমরা জানি 22-এর অ্যান্সারের উপরে 21-এর অ্যান্সারটা থাকবে। সো আমাদের মাইন্ডসেটটা এমন হওয়া উচিত। তো আমরা আপাতত 21-এর এই সেন্টেন্সটা খুঁজছি। তো এখানে এই রিলেটেড কথা নেই। প্রথম অ্যান্সারটা খোঁজা আমাদের সব থেকে ডিফিকাল্ট এবং সব থেকে প্রধান কাজ। এটাতে যদি একটু সময় বেশিও লেগে যায়, আমরা প্যানিকড হব না, কারণ একটা অ্যান্সার পেয়ে গেলে আমরা সহজে বাকিগুলোর অ্যান্সারও খুঁজে পাবো। তো এখানে স্টেপ পিরামিড পাচ্ছে, বাট এটার সাথে ইজিপশিয়ান রিলেটেড কথা বা অ্যাজ বিগ রিলেটেড কথা পাচ্ছি না। এখানে স্মল আর দেওয়া আছে। আমরা আরো একটু পড়ি। স্টেপ পিরামিড হ্যাজ, ওকে। তো এগুলো হচ্ছে আমাদের স্কিমিং, আমাদের স্ক্যানিং প্লাস স্কিমিং একসাথে করতে হচ্ছে। আমরা দ্রুত পড়ে যাব জাস্ট ওই ওয়ার্ডগুলা যাতে আমরা পেয়ে যাই। পিরামিড, স্যান্ডার, কমপ্লেক্স। কমপ্লেক্স শব্দটা আমরা এখানে দেখেছিলাম, কমপ্লেক্স, বাট আমাদের খুঁজতে হবে তার পাশাপাশি ইজিপশিয়ান, অ্যাজ বিগ অ্যাজ এই রিলেটেড কথা বা এগুলোর সিনোনিমস। ওকে, চ্যালেঞ্জেস, নো। স্টেপ পিরামিড, এখানে আমরা স্টেপ পিরামিড কথাটা পেয়েছি। টলেস্ট স্ট্রাকচার, ওকে, টলেস্ট। কমপ্লেক্স এই শব্দটা পেয়েছি আমরা। এনশিয়েন্ট ইজিপ্ট, ওকে। সো আমার কেন জানি মনে হচ্ছে অ্যান্সারটা এখানে হবে, কারণ আমি যা খুঁজছিলাম মোটামুটি সবগুলো এখানে পাওয়া গিয়েছে। যেমন এখানে ছিল কমপ্লেক্স, আমরা এখানে কমপ্লেক্স পেয়েছি। এখানে ছিল স্টেপ পিরামিড, আমরা এখানে স্টেপ পিরামিড পেয়েছি। এখানে ছিল অ্যাজ বিগ অ্যাজ ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য পাস্ট, অতীতের কথা বলছে। আর এখানে বলছে ওয়াজ দ্য টলেস্ট স্ট্রাকচার অফ ইটস টাইম, এখানে লম্বা বা বড় রিলেটেড কথা বলছে। আর এখানে দেয়া আছে এনশিয়েন্ট ইজিপ্ট। এনশিয়েন্ট মানে আমরা জানি অতীতের বা পুরানো। সো এনশিয়েন্ট ইজিপ্টের সাথে ইজিপশিয়ান অফ দ্য পাস্ট কথাটা মিলে যাচ্ছে। এখন আমরা একটু মিলিয়ে দেখি, আমি আশা করছি এখানে অ্যান্সারটা হবে।
তো এখন আমরা একটু ভালো করে পড়ি অ্যান্সারটা কি হতে পারে। আমাদের সর্বশেষ কাজ স্ক্যান করার পর হচ্ছে প্রেডিকশন। আমরা প্রেডিকশন করব অ্যান্সারটা কি হতে পারে। আমরা একটু বোঝার চেষ্টা করি অ্যান্সারটা কি হতে পারে। এখানে বলছে স্টেপ পিরামিড অ্যান্ড ইটস সারাউন্ডিং, স্টেপ পিরামিড এবং এর চারিপাশের যে জিনিসগুলো ইজ কনসিডার্ড বিবেচনা করা হতো টু বি অ্যাজ বিগ অ্যাজ ইজিপশিয়ান অফ দ্য পাস্ট, মানে স্টেপ পিরামিড এবং আশেপাশের জিনিসগুলোকে বিবেচনা করা হতো ইজিপশিয়ানের কোনো কিছুর মতো বড়। সো ইজিপশিয়ানের কিসের মতো বড় সেটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে দ্য কমপ্লেক্স ইন উইচ ইট ওয়াজ বিল্ট ওয়াজ দ্য সাইজ অফ আ সিটি ইন দ্য এনশিয়েন্ট ইজিপ্ট। দ্য সিটি ইন এনশিয়েন্ট ইজিপ্ট, আর এখানে বলেছে ড্যাশ অফ দ্য ফার্স্ট ইজিপশিয়ান সিটি দিলে অ্যান্সারটা হয়তো হতে পারে। তো আমরা আরেকটু ম্যাচ করার চেষ্টা করি। এখানে বলছে স্টেপ পিরামিড রোজ বেড়ে গিয়েছিল 62 মিটার্স হাই উঁচু অ্যান্ড ওয়াজ দ্য টলেস্ট স্ট্রাকচার অফ ইটস টাইম, ওই সময়ের সব থেকে লম্বা স্ট্রাকচার বা কাঠামো ছিল। তারপর বলছে দ্য কমপ্লেক্স ইন উইচ ইট ওয়াজ বিল্ট ওয়াজ দ্য সাইজ অফ আ সিটি ইন এনশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড ইনক্লুডেড এ টেম্পল। তার মানে এখানে বোঝাচ্ছে যে এই স্টেপ পিরামিডের উচ্চতাটা বা এর যে লম্বাটা এতই ছিল যে সেটা এনশিয়েন্ট পুরাতন ইজিপশিয়ানদের যে সিটি সেটার সমান ছিল। তার এখানে কি বলছে, এখানেও সেম কথাটাই বলছে স্টেপ পিরামিড অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইজ কনসিডার্ড টু বি অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান ড্যাশ, মানে ইজিপশিয়ানদের মতোই এটাকে বড় হিসেবে বিবেচনা করা হতো। তার মানে এটার অ্যান্সার অবভিয়াসলি ইজিপশিয়ান সিটি হবে, ইজিপশিয়ান সিটি অফ দ্য পাস্ট। আর এখানে বলছে আ সিটি ইন এনশিয়েন্ট ইজিপ্ট, যেহেতু আমাকে ওয়ান ওয়ার্ড অ্যান্সার দিতে হবে, এখানে বলে দিয়েছে ওয়ান ওয়ার্ড, তাই আমরা আ সিটি না দিয়ে শুধুমাত্র অ্যান্সার হিসেবে সিটি দেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখবেন আমরা কত সহজে বাকি অ্যান্সারগুলো করে ফেলি, যেহেতু আমরা একটা অ্যান্সার পেয়ে গিয়েছি। যেহেতু এটার অ্যান্সার আমরা সিটি হিসাবে এটা পেয়েছি, তার মানে এর নিচে হয়তোবা বাকি অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব। তো পরের অ্যান্সার আমরা চলে যাই। পরের প্রশ্নে কি দেয়া আছে, এখানে দেয়া আছে দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুডেড অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই ড্যাশ। আমরা জানি অকুপাইড মানে দখল করা বা হচ্ছে কারো মাধ্যমে নিয়ন্ত্রণ করা বা কেউ ওইটা দখল করে ফেললো, এই টাইপের কিছু একটা বোঝায়। অ্যালং উইথ মেনি আদার বিল্ডিংস অ্যান্ড ফিচার্স, তার মানে বলছে পিরামিডের বাইরের যে এরিয়াটা ইনক্লুডেড অ্যাকোমোডেশন বাসস্থান, এখানে বাসস্থানের কথা বলছে যেটা কারো দ্বারা বা কিছু দ্বারা অকুপাইড ছিল বা নিয়ন্ত্রণে ছিল, তার সাথে আরো ছিল আদার বিল্ডিংস অ্যান্ড ফিচার্স। এই রিলেটেড কথাটা দেখি আমরা খুঁজে পাই কিনা, অ্যাকোমোডেশন রিলেটেড কথা। এরপর থেকে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, ইনক্লুডেড আ টেম্পল, কান্ট্রি ওয়াচ, স্ট্রিনস অ্যান্ড লিভিং কোয়ার্টার্স ফর প্রিস্ট। ওকে, সো এখানে আমরা দেখছি লিভিং কোয়ার্টার্স কি একটা অ্যাকোমোডেশন না? তারপর আদার, এখানে বলছিল আদার বিল্ডিংস অ্যান্ড ফিচার্স, তো এগুলো হচ্ছে আদার বিল্ডিংস। আ টেম্পল, কান্ট্রি ওয়াচ, স্ট্রিনস, আমাদের সবগুলো শর্তের সাথে মিলে যাচ্ছে। আর এগুলো হচ্ছে আউটসাইড এরিয়া পিরামিডের। আর এখানেও পিরামিডের কথা বলছে, পিরামিডের বাহিরের যে বিল্ডিং বা বাসস্থান সেগুলো নিয়ে কথা বলছে। আর এখানে বলছে লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রিস্ট, এই কোয়ার্টারগুলো কাদের জন্য ছিল? প্রিস্টদের জন্য ছিল। তার মানে আমরা জানি কোনো বাসস্থানের সিনোনিম হচ্ছে অ্যাকোমোডেশন, আর অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই, তার মানে অবশ্যই এটার অ্যান্সারটা প্রিস্ট হবে, কারণ অকুপাইড মানে দখল করা বা কারো নিয়ন্ত্রণে থাকা। তার মানে এখানে প্রশ্নে বলছে লিভিং কোয়ার্টার ফর দ্য প্রিস্ট, তার মানে এই লিভিং কোয়ার্টারগুলো ছিল প্রিস্টদের। আর এখানে সেই কথাটাই অকুপাইড বাই প্রিস্ট দিলে কথাটা আমাদের মিলে যাচ্ছে, সো এটার অ্যান্সার অবশ্যই প্রিস্ট হবে। ওকে, আশা করছি আমরা দ্বিতীয় প্রশ্নটাও বুঝেছি। তো আমাদের অলওয়েজ টার্গেট থাকবে একটা অ্যান্সার যেটা আমরা খুঁজে বের করছি সেটা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার অন্যতম পদ্ধতি হচ্ছে এর আশেপাশের যে ওয়ার্ডগুলো আছে, যেমন অ্যাকোমোডেশন,
অকুপাইড, তারপর আদার বিল্ডিংস, ফিচার্স, এই কথাগুলো আপনি যেখানে অ্যান্সারটা খুঁজে পেয়েছেন ওই সেন্টেন্সের মধ্যে আছে কিনা বা তার আশেপাশে আছে কিনা। যদি মিলে যায় 100% অ্যান্সারটা ওইটাই দিয়ে দেবেন আপনারা। তারপর আমরা চলে যাই 23 নাম্বার কোয়েশ্চেনে। এখান থেকে যদি আমরা কিওয়ার্ড নেই, এখানে ইন এডিশন দিয়েছে, একটা ট্রানজিশনাল ফ্রেজ ইউজ করেছে, সো এটা আমরা খোঁজার চেষ্টা করব। এখান থেকে যদি কিওয়ার্ড নেই, এখানে আবার কমপ্লেক্স রিলেটেড কথা আছে। ফলস এন্ট্রান্স, এখানে একটা নেগেটিভ শব্দ আছে, তো আমরা নেগেটিভ শব্দ কিওয়ার্ড হিসেবে নিতে পারি, যেখানে আমরা নেগেটিভ বাচক শব্দ পাবো। ফলস এন্ট্রান্স মানে হচ্ছে বিভ্রান্তমূলক দরজা বা প্রবেশদ্বার, এই রিলেটেড যদি কোনো শব্দ পাই তাহলে সেখানে আমরা থেমে পড়ার চেষ্টা করব। তারপর ইন এডিশন, এটার কোনো সিনোনিমস পাই কিনা সেটাও দেখার চেষ্টা করব। আমরা এরপর থেকে পড়ি, পৃষ্ঠের পর থেকে অ্যান্সার হিসেবে আমরা পৃষ্ঠ পেয়েছিলাম, তো আমরা যদি একটু দ্রুত পড়ার চেষ্টা করি। ফলস ডোরস, আমরা এখানে কি পড়েছিলাম? ফলস এন্ট্রান্স, দুইটা শব্দ কিন্তু সেম, এন্ট্রান্সের সিনোনিমই হচ্ছে ডোরস। তারপর আমরা যদি আরেকটু পড়ি, ট্রু এন্ট্রান্স কাট, আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করি। এখানে হয়তো আমরা অ্যান্সারটা পেয়ে যাব, যেহেতু অ্যান্সারগুলো সেম জায়গায় আছে। এখানে প্রেডিক্ট করি অ্যান্সারটা কি হতে পারে। আ লং ড্যাশ, এখানে অবশ্যই একটা নাউন হবে, কারণ আমরা জানি লং একটা এক্সেকটিভ, সো এক্সেকটিভের পর অবশ্যই একটা নাউন আমরা ব্যবহার করতে পারি। লম্বা কোনো কিছু, যেটা এনসার্কেলড দ্য ওয়াল, যেটা ওয়ালকে ঘিরে আছে বা ওয়ালের চারপাশে আছে। তো এই জিনিসটা কি, একটা লম্বা কি জিনিস, সেটা আমরা খোঁজার চেষ্টা করি প্রশ্ন থেকে। তো এখানে যদি আমরা পড়ি, one true entrance cut into the southeast corner, the entire wall was the ringed, রিং মানে আমরা কি জানি? রিং মানে আমরা জানি গোল কিছু একটা, আর রিং মানে চারিদিকে বা গোল আকৃতির কিছু একটা। by a stretch 750 meters long and 40 meters wide, তার মানে এখানে লং বলতে বোঝাচ্ছে লম্বা, মানে বোঝাচ্ছে বড় কিছু একটা, তার মানে দ্য এন্টায়ার ওয়াল। আর এখানে কি বলছে? দ্য ওয়াল এনসার্কেলড, ওয়ালকে ঘিরে ছিল। আর এখানে বলছে দ্য এন্টায়ার ওয়াল ওয়াজ দেন রিংড, তার মানে এটার মিনিংটা হচ্ছে ওয়ালের চারদিকে গোলাকৃতির ছিল। কি দিয়ে? বাই আ ট্রেঞ্চ, একটা ট্রেঞ্চ দিয়ে। এখানে দেখেন এর আগে এ আর্টিকেল দেয়া আছে, তো প্রশ্নের মধ্যে যদি আমরা শূন্যস্থানের আগে এ পাই বা এন পাই, তাহলে আপনারা প্যাসেজেও যে দেখবেন অ্যান্সারের আগে এ বা এন দেয়া আছে। তো এখানে আমরা প্রেডিক্ট করতে পারি অ্যান্সারটা ট্রেচ হবে। সো ট্রেচটা কেমন ছিল? লম্বা ছিল, 750 মিটার লম্বা ছিল এবং 40 মিটার ওয়াইড প্রস্থ ছিল। আর এখানে বলছে আ লং, তার মানে কি এই লংটাকে, লং কি একটা স্ট্রেচ, তার মানে অ্যান্সারটা অবশ্যই আমাদের এখানে স্ট্রেচ হবে। এ দেব না, কারণ এ অলরেডি এখানে দেয়া আছে, তারপর আমাদের বলেছে একটা শব্দ ব্যবহার করতে পারবো সর্বোচ্চ, সো এটার উত্তর হবে ট্রেঞ্চ। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা সর্বশেষ প্রশ্নের মধ্যে চলে যাব, সর্বশেষ 24। এখানে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যাজ আ রেজাল্ট, একটা ফলাফলের কথা বলবে। Any visitor who had not been invited were cleverly prevented from entering pyramid grounds unless they knew the dash, এখানে দা দেয়া আছে প্রিপোজিশন। সো আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় নাউন হবে, তো এখানে একটা নাউন হবে অ্যান্সার। অফ দ্য রিয়েল এন্ট্রান্স, এটা এমন একটা নাউন যেটা রিয়েল এন্ট্রান্সের। রিয়েল এন্ট্রান্সের কি অ্যান্সারটা আমরা এটা বোঝার চেষ্টা করি। তার আগে আমরা একটু দেখে নেই এই রিলেটেড কোনো একটা সেন্টেন্স আমরা খুঁজে পাই কিনা। এনি ভিজিটর হু নট বিন ইনভাইটেড, যাদেরকে আসলে ইনভাইট করা হয়নি, ওয়ার ক্লেভারলি প্রিভেন্টেড, তাদেরকে খুব চতুরতার সাথে বাধা দেওয়া হয়েছিল, ফ্রম এন্টারিং পিরামিড গ্রাউন্ডস, মানে পিরামিড গ্রাউন্ডসের প্রবেশ করা থেকে তাদের বিরত রাখা হয়েছিল খুব চতুরতার সাথে। আনলেস, যতক্ষণ না দে নিউ দ্য ড্যাশ, তারা কিছু একটা জানতো। কি জানতো? অফ দ্য রিয়েল এন্ট্রেন্স, রিয়েল এন্ট্রেন্সের কি জানতো, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। সো কি এমন একটা জিনিস তারা জানতো না, যেটার কারণে তাদেরকে চতুরতার সাথে
প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। সো আমরা একটু প্রশ্নের মধ্যে চাই এই রিলেটেড একটা সেন্টেন্স খোঁজার চেষ্টা করি। তো আমাদের আগের অ্যান্সারটা ছিল ট্রান্স। সো এটার পর থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। দ্য ফলস স্টোরস অ্যান্ড ট্রান্স কমপ্লেক্স আমরা একটু দ্রুত পড়ব যাতে করে আমাদের সময়টা বাঁচে। ওকে, সো আমরা যদি এখান থেকে পড়ি, ইফ সামওয়ান উইশ টু এন্টার, সো আমরা এন্টার রিলেটেড কথা বলছে, আমরা এখানেও এন্টার রিলেটেড কথা বলা হয়েছিল, তাদের কি আসলে প্রবেশ করতে দেওয়া হয়েছিল না। হি অর শি উড হ্যাভ নিডেড টু নো, তাদের জানা দরকার ছিল ইন অ্যাডভান্স, আগেই, হাউ টু ফাইন্ড দ্য লোকেশন, দেয়া আছে, অফ দ্য ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল, ওপেনিং ইন দ্য ওয়াল, আর এখানে কি বলছে, রিয়েল এন্ট্রেন্স, আর এখানে বলছে ট্রু ওপেনিং। ট্রু ওপেনিং মানে কি, সত্য প্রবেশদ্বার, ইন দ্য ওয়াল, আর এখানে বোঝাচ্ছে রিয়েল এন্ট্রেন্স, এটা হচ্ছে সত্য প্রবেশদ্বার, আর ট্রু ওপেনিং হচ্ছে তারই সিনোনিম। তার মানে তারা, সে বা, মানে এখানে হি বলতে একটা পুরুষ বা মহিলাকে বোঝাচ্ছে, তারা যতক্ষণ না পর্যন্ত অগ্রিম জানতে পারতো হাউ টু ফাইন্ড দ্য লোকেশন, কিভাবে লোকেশনটা খুঁজে পাওয়া যায় অফ দ্য ট্রু ওপেনিং, তার মানে লোকেশনের কথা বলছে। লোকেশনটা যতক্ষণ পর্যন্ত তারা না জানতো বা না খুঁজে পেত, তাদেরকে এটা থেকে বিরত রাখা হতো প্রবেশ করা থেকে। সো এটা কিসের, ট্রু ওপেনিং এর লোকেশন। আর এখানে কি বলছে, দ্য ড্যাশ অফ রিয়েল এন্ট্রেন্স, তা অবশ্যই এখানে অ্যান্সারটা হবে লোকেশন, দ্য লোকেশন অফ দ্য রিয়েল এন্ট্রেন্স। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। সো এটা অবশ্যই অ্যান্সার হবে লোকেশন। তো অ্যান্সারে যেটা যেভাবে থাকবে আমরা ওটা ওইভাবে দেব। অ্যান্সারে যদি অ্যান্সারটা স্মল লেটারে থাকে আমরা অ্যান্সারও করব স্মল লেটারে, যদি ক্যাপিটাল লেটারে থাকে সেটা আমরা ক্যাপিটাল লেটারে করব। এটা শুধুমাত্র রিডিং এর ক্ষেত্রে। এভাবে যদি আমরা যে কোনো ধরনের কঠিন গ্যাপ ফিল কোয়েশ্চেন ট্যাব সলভ করতে পারি, আমি বিলিভ করি কারো কোনো ধরনের প্রবলেম হবে না, কারণ এটা সম্পূর্ণ আপনাদের বেসিকের ব্যাপার। যার ভোকাবুলারি লেভেল যত ভালো, সে আইএলটিএস এ তত বেশি ভালো করে। সো আমার স্ট্র্যাটেজি অবশ্যই কাজ করবে তখন যখন আপনারা আপনাদের বেসিকটাকে স্ট্রং করতে পারবেন, তার মানে আপনাদের সিনোনিমস অ্যান্টোনিমস এর এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত না আপনাদের সিনোনিমস গুলো ওইভাবে ইমপ্রুভ না করতে পারবেন, কারো কোনো ধরনের টিপস ট্রিক্স অথবা স্ট্র্যাটেজি দিয়ে কাজ হবে না। তাই আজকে থেকেই কিভাবে সিনোনিমস গুলো আরো বেশি এনরিচ করা যায়, আরো বেশি ইমপ্রুভ করা যায়, সেটার উপর ফোকাস দিন। তার জন্য আপনারা আইএলটিএস এর বইগুলো পড়তে পারেন। বইয়ে আননোন ওয়ার্ডগুলো যদি নোট করে রাখেন আর সেটা ডিকশনারি থেকে যদি অর্থগুলো জেনে নেন কন্টেক্সচুয়ালি, তাহলে আশা করছি আপনাদের এই ভোকাবুলারি প্রবলেমটা সলভ হবে। আর এটা যদি সলভ হয় তাহলে আপনার রিডিং এর যে কোনো ধরনের প্রশ্ন খুব সহজেই সলভ করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।